হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে দই বিক্রি করে $1 বিলিয়ন আয়। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আজকে আপনাদের আমরা জানাবো। আপনারা জানেন যে চবানি দই যেটা, এটা খুবই পপুলার, গ্রিক ইয়োগার্ট, এবং এই ইয়োগার্ট কোম্পানি আজকে তাদের যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে দেখা গেছে যে মোর দেন $1 বিলিয়ন তারা ইনকাম করেছে শুধু দই বিক্রি করে বা তাদের প্রোডাক্ট যেটা আছে এটা দিয়ে। এই বিষয়টি আজকে আলোচনা করব আমরা যে, এবং তিনি এইটার প্রতিষ্ঠাতা তিনি ইমিগ্রেন্ট, টার্কিশ ব্যাকগ্রাউন্ডের লোক, এবং আমার মনে হয় নাজমুল হাসান উনি চবানি দই খুব পছন্দ করেন, ওনার স্মাইল থেকে মনে হচ্ছে। এবং শুধু উনি না, আমরাও অলওয়েজ যখন গ্রোসারিতে যাই তখন গিয়ে দেখি চবানি দইয়ের কোনো সেল আছে কিনা। অরিজিনালি এটার একটা কৌটা কিনতে হলে $8-10 লাগে, কিন্তু যদি কোনো সময় দেখা যায় যে আপনার এটার মধ্যে সেল আছে তাহলে আপনার $5-6 পাওয়া যায়। সো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট উইল ডিসকাস। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিভিন্ন মুখী বক্তব্য এর কারণ কি, এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং ন্যূনতম কাজের বাধ্যতামূলক নিয়ম নীতির কারণে নিউ ইয়র্কে বাদ পড়তে পারেন প্রায় 1,80,000 ফুল স্ট্যাম্প গ্রহীতা। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকের অতিথি যারা আছেন অধ্যাপক গোলাম মাতবর, আরিফুর রহমান, শেখ সেলাই ইফতেখার এবং সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। চোবানির যে দই, এই দই নিশ্চয়ই আপনি শুনেছেন, দইয়ের অবস্থা কি, বিজনেস? না, ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা প্যানেলিস্ট। সোবানির দই সম্পর্কে আমি একটু বলে রাখি। আমি গত কয়েক বছর ধরে নিয়মিত সোবানির দই খেয়ে থাকি, এবং এটি গ্রিক ইয়োগার্ট। এটি খুব প্রোটিন সমৃদ্ধ এবং এটা এনার্জি বুস্টিং। আপনি ছোট্ট 1 কাপ দই খেলে কিছুক্ষণ পরেই বুঝবেন যে আপনার শরীরে একটা এনার্জি ফিল করবেন। আপনাকে রেড বুল খেতে হবে না যদি এটা খান। আর এটি অনেকটা স্বাস্থ্যসম্মত। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটি বোধহয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম ওন্ড কোম্পানি। সোবানি ইয়োগার্ট এত বড় মুসলিম ওন্ড কোম্পানি, $বিলিয়নস যাদের সেলস, এবং প্রতিটি সুপার মার্কেটে আপনি পাবেন, এবং খুবই খুবই যত্ন সহকারে সুপার মার্কেট গুলো এগুলো বিক্রি করে থাকে। এবং যদিও এর অনেকগুলো একই রকম গ্রিক ইয়োগার্ট আরো অনেক ব্র্যান্ডের আছে, কিন্তু সোবানি ব্র্যান্ড সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সোবানি ব্র্যান্ডের সম্পর্কে আরেকটা ব্যাপার হচ্ছে যে সোবানি যিনি মালিক, যিনি টার্কিশ ইমিগ্রেন্ট, তিনি প্রচুর ইমিগ্রেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে বিভিন্ন রকমের অনুদান দিয়ে থাকেন বরাবরই। এবং 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 এই জন্য আসলে অনুদান দেওয়ার কারণে তার নামটা বেশি করে আসছে এখন। কারণ আগে তিনি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত অনেক দিন থেকেই, যদিও, কিন্তু কোম্পানির চাইতে যতটা বেশি তার নাম ডাক, তার চাইতে বেশি তিনি ফিলান্থ্রপিস্ট। তিনি খুব মুক্ত হস্তে বিভিন্ন প্রকল্পে দান করে থাকেন। এবং সম্প্রতি গাজায় যে অভিযান, গাজায় যে দুর্দশা সংকট, সে সময় তিনি বিপুল পরিমাণ অর্থ সাহায্য গাজায় করেছিলেন। তো যাই হোক, এই হচ্ছে সোবানির ইয়োগার্টের ব্যাপার। আপনারা যারা সোবানি এখনো সেবন করেন নাই, খান নেই, একবার একটু খেয়ে দেখবেন। No, it's very favorite yogurt of mine as well. Very healthy yogurt কিন্তু। Very healthy, এবং তার যে বৈশিষ্ট্য আপনি দেখবেন যে আপনার তার যে দই, অন্য কোনো দই, ওই যে আপনার অনেক দই আছে মার্কেটে আমি দেখেছি যেটা বলা হয় আপনার যে কি বলে অর্গানিক, এই সেই, কিন্তু অর্গানিক এর মধ্যেও এর যে আপনার বৈশিষ্ট্য, তার যে স্মেল, তার যে টেস্ট, এটা কিন্তু কোনো কোটাতে পাওয়া যায় না আপনার। সোবানের আরেকটা রেসিপি বলে দেই। সোবানের ইয়োগার্ট দিয়ে যদি মাঠা খেতে পারেন আপনি, সেটা আরো বেশি উপাদেয়। এবং ইদানিং সোবানের সেই ইয়োগার্ট ড্রিঙ্কটাও নতুন ভাবে বাজারে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো আপনি অন্য সোডা ড্রিঙ্ক না করে যদি সোবানের এক ড্রিঙ্ক করেন ইয়োগার্ট, সেটা সোবানের ইয়োগার্ট ড্রিঙ্ক সেটাও খুব উপাদেয়। যাই হোক, সোবানের ব্যাপারে পরবর্তীতে বলবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আজকে হঠাৎ করে বলতে শুরু করেছেন যে যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না। তবে তিনি যে কারণে যুদ্ধ স্থায়ী হবে না বলেছেন, সেটি কিন্তু খুব একটা কার্যকর কিনা বলা মুশকিল। তার কারণ তিনি বলেছেন যে ইরানকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কিন্তু ইরান এখন আত্মসমর্পণের জন্য প্রস্তুত কিনা
সেটি যথেষ্ট সন্দেহ রয়েছে এবং ইরান নতুন একজন নেতা, গতকালই আপনাদের আমি জানিয়েছিলাম যে 56 বছর বয়স্ক মুনতাজার খামেনিকে তারা দায়িত্ব দিয়েছে এবং ইরান কিছুটা প্রথম দিকের আক্রমণে কিছুটা ভ্যাবাচ্যাকা কিংবা কিছুটা অপ্রস্তুত থাকলেও এখন মনে হচ্ছে যে ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবেই এই যুদ্ধের সমাপ্তি চান না কেন, কিন্তু এটি শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের যেভাবে চান সেভাবে হবে তেমনটি মনে করার কারণটি বোধহয় এখন দিনে দিনে কমে যাচ্ছে। তার কারণ ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে এবং তাদের মূল প্রস্তুতির যে বিষয়টি সেটি নির্ভর করছে তাদের ড্রোন এবং মিসাইল শক্তিমত্তার উপরে, এবং যে মিসাইল এবং ড্রোন মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক দিক থেকে কিছুটা বিব্রতকর অবস্থায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র, এবং এই জন্য তারা ইউক্রেনের সহযোগিতাও চেয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলেছেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করলেই যে যুদ্ধ থামবে, তো তার শুধু সম্ভাবনা এখন এই মুহূর্তে দিনে দিনে হ্রাস পাচ্ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী সম্ভাবনায় দিনে দিনে বরং প্রকাশ পাচ্ছে বেশি। তবে এই বিষয়ে বিভিন্ন দিক থেকে আলাপ আলোচনা শুরু হওয়ার খবর এখনো পাওয়া যায়নি যুদ্ধ বন্ধ করার ব্যাপারে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে নাভিশ্বাস ওঠার অবস্থা চলে এসেছে, তার কারণ তেলের দাম হু হু করে বাড়ছে। গতকাল যখন আমি আপনাদের সামনে আসছিলাম, কথা বলছিলাম, তখন তেলের দাম ছিল $100 নিচে। আজকে 24 ঘন্টার ভিতরে তেলের দাম গিয়ে ঠেকেছে $120 ব্যারেল প্রতি। এবং গতকালই আপনাদের বলেছিলাম যে পাম্পে প্রতি ঘন্টায় ঘন্টায় দাম বদল হচ্ছে। এখন দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় দাম বদল হচ্ছে এবং ইতিমধ্যেই কয়েকটি পাম্পে $3.50, $3.70 পর্যন্ত পাম্পের মূল্য দেখা যাচ্ছে, এবং এর ফলে যুক্তরাষ্ট্রের জনজীবনে দ্রব্যমূল্যের প্রভাব একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করতে শুরু করেছে। কিছু পণ্যের দাম ইতিমধ্যেই এতটাই বেড়েছে যে এটা আর বাড়তে গেলে এটা অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে। তার কারণ এই জ্বালানি শক্তির উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের যে পণ্য ব্যবস্থা, যে এক স্টেট থেকে আরেক স্টেটে পণ্য আমদানি, পণ্য সরবরাহের যে ব্যাপারটি, সাপ্লাই চ্যানেল, সেই সাপ্লাই চ্যানেলটা অনেকটা জ্বালানি শক্তির উপর নির্ভরশীল। অতএব জ্বালানির মূল্য যত বৃদ্ধি পাবে, সাপ্লাই চেইনের প্রভাব ততটা জ্বালানির উপর নির্ভরশীল হবে এবং এতে জিনিসপত্রের দ্রব্যমূল্য বেড়ে যাবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেদিক থেকে দৃষ্টি না দিয়ে তিনি বরং এই যুদ্ধে ইরানকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণ করানোর চেষ্টা করছেন, সেটি অনেকটা কঠিন আকার ধারণ করছে দিনে দিনে অবস্থার যুদ্ধের পরিস্থিতি, সেটা বলা হচ্ছে। তবে আজকের যুদ্ধে নতুন ভাবে আরেকটি নাটোর ইনভলভমেন্ট, অর্থাৎ নাটো এই যুদ্ধে সম্পৃক্ত হওয়ার একটি তথ্য পাওয়া গিয়েছে। কারণ আজকে ইরান থেকে নিক্ষিপ্ত একটি মিসাইল তুরস্কের দিকে নিক্ষেপ করা হয়েছিল এবং সেটিকে ইন্টারসেপ্ট করেছে ন্যাটোর অ্যান্টি মিসাইল ইউনিট, এবং এর ফলে তুরস্ক অবশ্য ক্ষতিগ্রস্ত হয়নি। তবে ন্যাটো আজকে জানিয়ে দিয়েছে যে ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশ যদি ইরান কর্তৃক আক্রান্ত হয়, তাহলে ন্যাটো সামগ্রিকভাবে তার সমুদ্র জবাব দেবে, এবং এটি দ্বিতীয় আক্রমণ ছিল তুরস্কের উপর, মিসাইল আক্রমণ। এবং আজকে ন্যাটো সেখানে হস্তক্ষেপ করেছে। ন্যাটোর যে অ্যান্টি মিসাইল ইউনিট রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, তাদের মোটামুটি সক্রিয় করে ফেলা হয়েছে ইতিমধ্যেই, এবং ইরান থেকে নিক্ষিপ্ত যে কোনো মিসাইল প্রতিহত করার জন্য ন্যাটো বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক ইরান অভিযানের কারণে স্টক মার্কেট বড় একটা ধাক্কা খেয়েছে, এবং প্রতিদিনই স্টক মার্কেটের মূল্য এতটাই কমছে যে অনেক যারা স্টক মার্কেটে দীর্ঘদিনের বিনিয়োগকারী ছিলেন তাদের মাথায় হাত উঠতে শুরু করেছে, এবং এবং অনেকেই প্রচুর পরিমাণ অর্থ লোকসান দিচ্ছেন। প্রতিদিন স্টকের মূল্য এতটাই রোলার কোস্টারের মতো নিচের দিকে ধাবিত হচ্ছে যে এটি ঠেকানো আর সম্ভব হচ্ছে না। একদিকে তেলের মূল্য বাড়ছে এবং আরেকদিকে স্টক প্রাইসের দাম কমে যাচ্ছে। তেলের মূল্য $120 পর্যন্ত ব্যারেলে গিয়ে ঠেকেছে, কিন্তু রোলার কোস্টারের স্টকের দাম গড় প্রতি স্টকে 30 থেকে 70% পর্যন্ত কমে গিয়েছে, এমনটি হিসাব পাওয়া গেছে স্টক মার্কেটের ইন্ডেক্স থেকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা নমনীয় মনোভাব করেছেন রাশিয়ার উপরে। তার কারণ হচ্ছে রাশিয়া থেকে তেল রপ্তানির ব্যাপারে, জ্বালানি শক্তি রপ্তানির ব্যাপারে যে নিষেধাজ্ঞা, স্যাংশন ছিল, সেটা কিছুটা শিথিল করে তেলের মূল্যকে স্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ইতিমধ্যে ভারতকে অনুমতি দেওয়া হয়েছে যত খুশি তেল রাশিয়া থেকে আমদানি করার জন্য,
কিন্তু রাশিয়াও এই সুযোগে বিভিন্ন দেশে তেল রপ্তানির প্রক্রিয়া বৃদ্ধি করছে, তবে তাতে তেলের মূল্যের খুব একটা হেরফের এখনো হচ্ছে না। এখনো রাশিয়ার তেলের যে রপ্তানি বৃদ্ধি, সেটি কিন্তু এই ব্যারেল প্রতি তেলের মূল্যের ব্যাপারে এখনো কোনো প্রভাব ফেলতে পারেনি যদিও। যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান দলীয় সদস্য টেনেসি থেকে নির্বাচিত, যার কথা গতকাল উল্লেখ করেছিলাম, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ৩য় মেয়াদে নির্বাচন করার অনুমতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সংবিধান সংশোধন করার একটি বিল উত্থাপন করেছেন। সেই কংগ্রেস সদস্য অ্যান্ডি অগলস তার নাম। তিনি আজকে বলেছেন যে আহ, আমেরিকাতে মুসলমানদের থাকতেই দেওয়া উচিত না। কোনো মুসলিম আমেরিকাতে থাকতে পারেন না, এবং তিনি ধর্মীয় সম্প্রীতি বলে কোনো জিনিস রয়েছে সেটিও তিনি বিশ্বাস করেন না। এবং তিনি মনে করেন প্লুরালিজম, অর্থাৎ বহু ধর্মভিত্তিক দেশ যুক্তরাষ্ট্র হতে পারে না, যুক্তরাষ্ট্র শুধু একটি ধর্মভিত্তিক দেশ হবে। এবং সেই জন্য তিনি বলেছেন যে মুসলিমদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো অধিকার থাকতে পারে না। মুসলিম শুড নট বি ইন দি ইউনাইটেড স্টেটস। সরাসরি তিনি এই মন্তব্য করেছেন আজকে, গতকাল আজকে এই মন্তব্যটি তিনি করেছেন আজ সকালে। এবং তিনি কনজারভেটিভ দলের রক্ষণশীল আলট্রা কনজারভেটিভ, এক চরম দক্ষিণপন্থী দলের সদস্য, কংগ্রেসের যেটা ফার রাইট ককাস বলা হয়। এবং সেটা তিনি তিনি উন্মুক্ত ওপেনলি ইসলাম ফোবিক একজন মানুষ, প্রচন্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। তিনি আজকে এই মন্তব্য করেছেন। তিনি মন্তব্যটি করেছেন জোহরান মামদানির বাসার সামনে গত পরশুদিন যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বিক্ষোভ সমাবেশের পর ইসলাম ফোবিক যারা এই সমাবেশের আয়োজন করেছিল, জোহরান মামদানি তাদের তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই এই কংগ্রেস সদস্য ওগলস তার মন্তব্যটি করেছেন যে যেহেতু মামদানি বলেছেন যে এটি ইসলাম ফোবিকদের সমাবেশ, তার বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ, অতএব ইসলামপন্থীদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো অধিকারই নেই। তিনি ইসলাম মুসলিম শুড নট বি ইন ইউনাইটেড স্টেটস এই ধরনের কথা বলেছেন জোহরান মামদানির ইসলাম ফোবিক আক্রমণের বিরুদ্ধে। এদিকে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি ম্যাননও প্রচন্ডভাবে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলাম ফোবিকের বিরুদ্ধে, এবং তিনি বলেছেন নিউ ইয়র্ক সিটিতে সকল ধর্মের সমান অধিকার, সকল ধর্ম সম্প্রীতিতে, ধর্মের মানুষ সম্প্রীতিতে বসবাস করবে, এটা নিশ্চিত করার দায়িত্ব নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের। এবং ইতিমধ্যেই ইসলাম ফোবিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইসলাম ফোবিক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের গত দিন কয়েক আগে তিনি ভালো কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই ইসলাম ফোবিকদের বিরুদ্ধে তার এই মন্তব্য করেছিলেন। জুলি ম্যানন, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ইহুদি বংশোদ্ভূত স্পিকার। আরেকটু আপনারা জানেন যে মেয়রের বাসার সামনে গত পরশুদিন বেশ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে নিও নাজিস, আর রাইটিস্ট এবং জ্যাক ল্যাং এর সমর্থকরা, যারা হোয়াইট সুপ্রিমেসিস্ট হিসাবে নিজেদের দাবি করে, তারা মেয়র মামদানি এবং মামদানির বিভিন্ন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করে, এবং তারা ইসলাম বিরোধী বিভিন্ন স্লোগানও সেখানে দিয়েছিল। এবং সেখানে দুটি ডিভাইস, ইগনাইট করার ডিভাইস সক্রিয় করা হয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে তদন্তের পর আজকে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে। এবং মামদানি কিন্তু এই হোয়াইট সুপ্রিমিস্ট জ্যাক ল্যাং এর সেই সমাবেশের তীব্র সমালোচনা করেছিলেন মুসলিম মেয়র জোহরান মামদানি, এবং তারপরেই কিন্তু এই কংগ্রেস সদস্য ওগলস তার বক্তব্য দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে মুসলিমদের থাকার কোনো অধিকার নেই। এই ব্যাপারে এখনো যুক্তরাষ্ট্রের মূলধারা রাজনীতিবিদদের কোনো মন্তব্য পাওয়া যায়নি, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেননি। আর ডেমোক্রেট দলের সদস্যদেরও, শীর্ষ পর্যায়ের নেতৃত্ব এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ইনফ্যাক্ট যদি সত্যি কথা বলতে হয়, কোনো কংগ্রেস সদস্যই কিন্তু এই ডানপন্থী রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য পিট ওগলসের এই মুসলিমদের যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নেই এই বক্তব্যের কোনো সমালোচনা এখনো পর্যন্ত করেছেন বলে আমরা শুনিনি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, উবার যারা যাত্রী আছেন তাদের জন্য একটি সুসংবাদ, বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য এই সুসংবাদটি উবার আজকে এনে দিয়েছে। তারা বলে যে তারা নতুন একটি কর্মসূচি, পাইলট প্রজেক্ট চালু করছে, যে প্রজেক্টের অধীনে একজন মহিলা যাত্রী তার পছন্দের মহিলা ড্রাইভার বেছে নিতে পারবেন, মহিলা চালক বেছে নিতে পারবেন তার পছন্দের। এবং এটি যাত্রী, বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তা
আরো বেশি নিশ্চিত করার জন্য একটি পাইলট প্রজেক্ট হিসেবে উবার এই কর্মসূচিটি চালু করেছে। যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে উবার যাত্রীরা তাদের পছন্দের একজন মহিলা উবার চালককে তাদের চালক হিসাবে গ্রহণ করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি শেষ করার আগে, আপনারা যারা এয়ারপোর্টে বিমান যাত্রায় যাবেন, এয়ারপোর্টের জন্য যাবেন, তাদের হাতে বেশ কিছুটা সময় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে। তার কারণটা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটির বাজেট বরাদ্দ না আসায় যে শাটডাউন চলছে, সেই শাটডাউনের ফলে পূর্ণ মাত্রায় টিএস এর কর্মচারীরা বেতন না পাওয়ার কারণে কাজে যোগ দিতে পারছেন না। সীমিত সংখ্যক কর্মচারী দিয়ে টিএসএ ব্যবস্থাটি চালু রেখেছে বিভিন্ন এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থাটি, এবং এটি খুবই সীমিত আকারে এই সেবাটি এখন দেওয়া হচ্ছে বাজেট না থাকার কারণে এবং শাটডাউনের কারণে। অতএব যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন বিমানবন্দরে যাওয়ার সময়টা আরেকটু আগে ভাগে যান, এবং এতে তাদের পক্ষে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী সময় থাকতে পার হওয়া সম্ভব হবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ব্যস্ততম বিমানবন্দর হিউস্টন, আটলান্টা, হ্যাটসফিল্ড, লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল ইতিমধ্যেই এই টিএস এর সংক্ষিপ্ত কর্মচারীদের কাজে যোগদানের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে সিকিউরিটি ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা। অতএব সেখানে দীর্ঘ লাইন ধরে লোকদের বিমানে ওঠার জন্য নিরাপত্তা বেষ্টনী পার হতে হচ্ছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান। সো উনি যে বললেন যে একটি ধর্ম ছাড়া আর কোনো ধর্ম থাকতে পারে না, এটা কোন ধর্ম থাকবে? উনি ওনার ধর্মের কথাই বলেছেন, উনি যেহেতু খ্রিস্টান ধর্মের লোক। ওকে, আর একটা ব্যাপার হলো যে এটা কনফিউজিং যে একদিকে নিউ নাজিরা এটা আপনার বিক্ষোভ করলো মামদানি বাসার সামনে, আবার দুজন আইসিস মেম্বার এদেরকে অ্যারেস্ট করা হয়েছে আপনার এই যে বম ব্লাস্টের অভিযোগে। সো আইসিসকে বম্বের সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আইসিসরাই বোমা ফাটিয়েছে, নিউ নাজিসরা না। ওকে, সো এরা কি একসাথেই ছিল সবাই? সেই বিষয়টা তো এখনো বলা হচ্ছে না স্পষ্ট করে। এদেরকে গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে সন্দেহজনক হিসাবে। কিন্তু এরা কি ওই সেম বিক্ষোভে ছিল না, এরা আলাদা ওইখানে? সেই বিষয়টাও বলা হচ্ছে না কিন্তু। যে দ্যাটস ভেরি কনফিউজিং। বলা এটা খুব কৌশলে সংবাদটি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে দুইজনকে সম্পৃক্ত থাকার অভিযোগে আইসিস সমর্থক দুইজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিক্ষোভ সমাবেশটা তো নিও নাজিস হোয়াইট সুপ্রিমেসিটা করেছিল, সেখানে আইসিস এর লোক কেন থাকবে? রাইট, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটাই মনে হচ্ছে যে এটা তো একদম রিভার্স, মানে দুই গ্রুপ মনে হচ্ছে একেবারে। সো এইটা আমার মনে হয় একটু দায় সারানো ব্যাপার, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু আপনি থাকেন, আমরা কিছু আলোচনা করে দেখি। আমরা একটু খুব সংক্ষেপে একটু আলোচনা করি, ভেরি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। আরিফ, আপনার কাছে যাই যে আপনার ফুড স্ট্যাম্প যারা নিচ্ছেন, এই ফুড স্ট্যাম্পের যে বাধ্যবাধকতা, তার যে কন্ডিশন, যে ফর্ম ফিল আপ টিল আপ, এইসব ব্যাপার নিয়ে অনেকে বাদ পড়তে পারেন। প্রায় আপনার মোর দেন 100,000 পিপুল যারা তাদের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ফুড স্ট্যাম্প থেকে। রিপোর্টটি একটু বলবেন কি প্রবলেম সেখানে? ধন্যবাদ জনাব আবু তাহের। বেসিক্যালি 1 মার্চ থেকে এই নিয়মটি চালু হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবে এইটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে 1 মার্চ থেকে নিউ ইয়র্কে সহ সারা যুক্তরাষ্ট্রে যারা ফুড স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প সুবিধা পান তাদের ক্ষেত্রে এই নিয়মটি কার্যকরী হবে। অর্থাৎ তাদেরকে মিনিমাম কাজ করতেই হবে, কিংবা স্বেচ্ছাসেবী কাজ করতে হবে, অথবা চাকরির প্রশিক্ষণ বা স্কিল ট্রেনিং এ অংশ নিতে হবে। তো এখন যারা ফুড স্ন্যাপ কিংবা ফুড স্ট্যাম্প সুবিধা পাচ্ছেন তারা কিভাবে জানবেন যে তাদের ক্ষেত্রে ওই শর্তটা প্রযোজ্য হলো কিনা? তো এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো খুব গুরুত্বপূর্ণ নিউজগুলো করেছে যে যারা আমি যারা বাংলাদেশি যারা এই ফুড স্ন্যাপ সুবিধাটা গ্রহণ করছেন তাদেরকে বলবো যে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনের ফোন নাম্বার হচ্ছে 718-762-7669। আমি আবারও রিপিট করছি, কারণ 718-762-7669 আপনারা প্রয়োজনে ফোন করে নেন। যেহেতু আপনারা ফুড স্ট্যাম্প সুবিধাটা পাচ্ছেন, এই
সুবিধাটা হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ আপনারা এই শর্তের মধ্যে পড়ে গেলেন কিনা, অর্থাৎ সবার ক্ষেত্রেই যে বাতিল হবে বিষয়টা কিন্তু এরকম নয়। হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলছে যে আমরা যেসব ব্যক্তিদের মনে করব যে এই তাদের ফুড স্ট্যাম্প যে সুবিধা গ্রহণ করছে তারা সেই সুবিধা পাওয়ার যোগ্যতা রাখে না, সেক্ষেত্রে তাদেরকে আমরা চিঠি দিব। এই জন্য যারা ফুড অ্যাডমিনিস্ট্রেশনে যে আপনাদের যে ঠিকানাটা দেয়া আছে সেখানে আপনারা খোঁজ খবর নেবেন, কারণ কোনোভাবেই যদি ইমেলে কিংবা আপনাদেরকে মেইলে কোনো নোটিশ পাঠানো হয়, অর্থাৎ আপনারা তাদের মুখোমুখি হতে হবে। অর্থাৎ নোটিশ যাওয়া মানে হচ্ছে আপনাকে তারা সন্দেহ করেছে এবং আপনাকে এজন্য সামনাসামনি হয়ে কথা বলতে হবে। আপনারা জি জি, আপনারা যদি যে কোনো ব্যক্তি যদি এই আপনার হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনের মুখোমুখি হয়ে সঠিক ডকুমেন্টেশন এবং সঠিকভাবে উত্তর দিতে না পারেন, সেক্ষেত্রে তাদের স্ন্যাপ বাতিল হয়ে যাবে। এবং নিউ ইয়র্ক সিটিতে সংখ্যা প্রায় 1,80,000 এবং পুরো যুক্তরাষ্ট্রের হিসেব করে দেখা গেছে প্রায় 24 লাখ মানুষ সন্দেহ করা হচ্ছে। কারণ এটা হচ্ছে কিন্তু পুরোপুরি সন্দেহের উপরে যে এগুলো অনেক মানুষ আছে যেটা ভুয়া তথ্য দিয়ে এই সুবিধাটা গ্রহণ করছে এবং তাদের এই স্ন্যাপ সুবিধাটা বাতিল হয়ে যেতে পারে। এই জন্যই অনেক গণমাধ্যমে গুরুত্ব সহকারে নিউজটি দেওয়া হয়েছে এবং বারবার সবাইকে সচেতন করার জন্য গণমাধ্যমে নিউজটি হয়েছে, সবাই যেন নিজ তাগিদে হলেও হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে খোঁজ খবর নেয় যে তারা সেই আওতার মধ্যে পড়লো কিনা, সন্দেহের ব্যক্তিদের তালিকায় পড়লো কিনা। আমার কাছে এই ছিল খবর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান আসছি। ডক্টর গোলাম এম মাতবর, আপনাকে শুভেচ্ছা। বাট আমরা আজকে খুব মজার একটা নিউজ একটু আগে আলোচনা করছিলাম, আমাদের নাজমুল হাসান এবং আমরা দুজনেরই প্রিয়, আপনারা হয়তো প্রিয়, চোবানি দই। এই দইয়ের অ্যানুয়াল এক বছরে তাদের যে প্রফিট, এই প্রফিট হচ্ছে মোর দেন বিলিয়নস ডলার এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে একজন টার্কিশ মুসলিম এবং সে চ্যারিটিতে অনেক পয়সা আপনার ব্যয় করে থাকে। সো এইটার যে পরিশুদ্ধতা, তার যে টেস্ট, তার যে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং কোয়ালিটি, এইসব মিলিয়ে আপনি যে কোনো প্রোডাক্ট যদি সামনে নিয়ে আসতে পারেন, এর সাফল্য কীভাবে আসে, আমার মনে হয় যে প্রত্যেকের জন্য এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত যে চোবানির এই দই। এবং যে দই আপনি চিন্তা করেন যে বিলিয়নস অফ ডলার দে আর আর্নিং পার ইয়ার। সো এই একটু জেনে নেই এইটা সম্পর্কে দাঁড়ান, তারপরে আপনার যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেলাইফ থেকে আপনি শুনতে পাচ্ছেন? সেলাইফ থেকে আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, সো নিউজটা একটু শুনি আগে, তারপরে আমরা কিভাবে তারা আপনার বিলিয়ন ডলার ইনকাম করলো। সো এখন ওদের যেটা দেখা যাচ্ছে, আপনার যেটা গ্রিক ইয়োগার্ট একটা সময়ে খুব হঠাৎ আপনার হেলথ রিজনসে পপুলার হয়ে গেল। সো সেটা কারণে চোবানি ইজ বেসিকলি তারা করছে যেটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট। সো হেলথ রিজনসে মানুষ সেটা তারা কিনছে অনেক বেশি, কিন্তু সেটা ছাড়াও তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটাতেও তারা অনেক টাকা খরচা করেছেন। মার্কেটিং এর জন্য তাদের প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়েছে। একটু কন্ট্রোভার্সি ছিল যে তারা একটা মার্কেটিং এর জন্য বা ইনভেস্টমেন্ট, কোম্পানির ব্যাপারটা স্ক্রিনে আমরা দেখাই যে কিভাবে তারা প্রডিউস করে, যে আপনি বলেন। হ্যাঁ, সো এটা একটা প্রাইভেটলি হেল্ড কোম্পানি। এটা উনি হচ্ছেন কুর্দিশ ইমিগ্রেন্ট। সো উনি এই গ্রিক ইয়োগার্ট যেটা চোবানি শুরু করেন। সো যখন এই হেলথের ব্যাপারে বা গ্রিক ইয়োগার্ট নিয়ে যখন শুরু হলো, এখন আরো অনেক গ্রিক ইয়োগার্ট চলে এসছে মানে মার্কেটে, কিন্তু দে ওয়ার দ্য পায়োনিয়ার্স শুরুতে যখন এই গ্রিক ইয়োগার্টগুলোর চল শুরু হলো। সো এই সময়ে থেকে শুরু করে এখন 2025-এ রেভিনিউ তার জাম্প করে 29% গিয়েছে, যেটা 3.8 বিলিয়ন, এবং সেটা পাবলিকলি যেটা বলা হচ্ছে। এবং এটার পরে আর্নিং অ্যাডজাস্টমেন্টের পরেও দেখা যাচ্ছে যে তাদের ডিপ্রিসিয়েশনের পরেও প্রচুর ইনকাম তাদের, যেটা 768 মিলিয়ন বলা হচ্ছে। সো তাদের 2026-এ 4.6 বিলিয়ন হচ্ছে তাদের ইনকাম। বিলিয়ন ডলার্সের যখন চলে যায় চোবানি, তো এটা তারা আরো কিছু কোম্পানি, যেমন একটা কফি ব্র্যান্ড আছে লা কলম্বে, তারা সেটার সাথে মানে তারা সেটাকে অলসো অ্যাকোয়ার করেছে। এবং
সেরাকিউজে তাদের ফ্যাক্টরি আছে, যেটা নিউ ইয়র্কে, সিরাকিউজ নিউ ইয়র্কে $1.2 বিলিয়ন এর ফ্যাক্টরি। তো তাদের ইনভেস্টমেন্ট অনেক, তো মার্কেটিং এও তারা প্রচুর টাকা খরচা করছে। কিন্তু কন্ট্রোভার্সি যেটা ছিল যে ইভাঙ্কা ট্রাম্পের সাথে তারা একটা গিয়েছিল একটা কন্ট্রাক্টে, যেটা তারা বলে যে ইট ওয়াজন্ট রিলি পার্টনারশিপ, এটা তারা একটা সোশ্যাল কজের জন্য। তো সেটার কারণে তারা কন্ট্রোভার্সি হয়েছে যে অনেক মুসলিমরা তাকে বয়কট করছিলেন। কিন্তু না, বাট he himself is a Muslim and গাজার যুদ্ধে সে প্রচুর ডোনেশন, এবং খালি এটা না, বিভিন্ন দেশে মুসলিম চ্যারিটিতে সে অনেক ডোনেট করে থাকে আপনার। এক্স্যাক্টলি। সো তার ব্যাকল্যাশ দুদিক থেকে এসছে। একদিক থেকে এসছে যখন সে এই মুসলিম কজগুলোতে ইনভেস্ট করছিল, প্যালেস্টাইনেও সে ইনভেস্ট করেছে, এবং সে অনেকে হায়ার করেছে যে তার কোম্পানিতে যারা কাজ করছেন। তো সেই কারণে একটা ব্যাকল্যাশ ছিল, এবং পরবর্তীতে যখন সে ট্রাম্পের নাম আসলো বা ইভাঙ্কা ট্রাম্পের নাম আসলো, তখন মুসলিমদের পক্ষ থেকে তার ব্যাকল্যাশ আসলো। বাট আই মিন এনি নিউজ ইজ গুড নিউজ, আই গ্যাস, কারণ এখন চোবানি একটা হাউসহোল্ড নেম হয়ে গেছে, মানে এই নামটা এখন সবাই চিনে। তার কোম্পানির নাম না জানলেও এই ব্র্যান্ডিং যেটা বা মার্কেটিং যেটা, হি হ্যাজ বিন ভেরি সাকসেসফুল উইথ দ্যাট। সো জি নাজুল ভাই, একটু এটা ব্যাকগ্রাউন্ড কি একটু আপনি যেটা আগে বলছেন আর একটু একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ভ্যালুয়েশন করতেছে কোম্পানিটা, জি $20 বিলিয়ন ভ্যালুয়েশন করতেছে কোম্পানিটা। তো আপনি যে দই বিক্রি করে, এটা একটা বিস্ময়কর বিষয় যে দই বিক্রি করে 20 বিলিয়ন, রাইট? ইয়েস, তার যে প্ল্যান্ট, যেটা প্ল্যান্ট, ওইটা তো $1.2 বিলিয়ন প্ল্যান্ট ইন সিরাকিউজ। রাইট। সো হোয়াট ইজ দ্য আপনি মানে হোয়াট ইজ দ্য মিস্ট্রি অফ দিস, যে এইভাবে এক্সপ্লোর করবে? না, এটা 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 হচ্ছে ডাক্তারদের পরামর্শ। নিউট্রিশনিস্টরা বলে যে গ্রিক ইয়োগার্ট ইজ ভেরি গুড ফর ইউর হেলথ, উইথ ইভেন যাদের প্রোটিন দরকার। আপনি জানেন 1 কাপ গ্রিক ইয়োগার্টে 20 গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়, হুইচ ইজ সাবস্টেন্সিয়াল। এরা তখন ইনিশিয়ালি বিজনেসে এসছে যখন এই ট্রেন্ড আসলো যে গ্রিক ইয়োগার্ট ইজ ভেরি গুড। সো এই সময়ে তখন তারা দে ওয়ার অ্যাকচুয়ালি দি অনলি কোম্পানি যারা বানাচ্ছিল গ্রিক ইয়োগার্ট, এবং তাদের ইনভেস্টমেন্ট একটা রাইট টাইমে তারা এসছে, এবং তারা সেটা কন্টিনিউ করছে এত কিছু কন্ট্রোভার্সি হওয়ার পরেও। ওদের আরেকটা অ্যাডভান্টেজ শায়লা, সেটা হচ্ছে ওদের যে কালচারটা, গ্রিক ইয়োগার্টের যে কালচারটা করে, সেই কালচারটা কেউ কিন্তু ডুপ্লিকেট করতে পারছে না। সবাই ফলো করতেছে ঠিকই, বাট ওদের যে কালচার, যে কালচারে আসলে বেসড অন ওদের চোবানি ইয়োগার্ট, রেসিপি দ্যাট ইজ ভেরি, মানে খুবই প্রোটেক্টেড একটা কালচার। রেসিপি, হ্যাঁ, ওদের রেসিপিটা খুবই ভালো, কারণ ওরা অন্য কোম্পানিরও আপনারা মানে টেস্ট করলেও অনেক বেশি টক, অনেকে পছন্দ করেন না। ইউরোপ থেকেও অনেকগুলো কোম্পানি এসছে গ্রিক ইয়োগার্টের, কিন্তু তারা এত পপুলার না। দিস ইজ আ ভেরি পপুলার অ্যান্ড ভেরি টেস্টি, সো পাবলিক এটা অ্যাকসেপ্ট করেছে। সো ইয়েস, ইটস সো আমাদের মনে হয় যে একদিন আমাদের গ্রিক এই চোবানি ইয়োগার্টের স্পোক্সম্যান কাউকে আমাদের প্রোগ্রামে আনতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে হোয়াট দ্য মিস্ট্রি অফ দিস ইয়োগার্ট। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি নিজেও এটার ভক্ত। তার নামটা বলে দেই, হামদি উলুকায়া মালিকের নাম, রাইট? প্রতিষ্ঠা, ফাউন্ডার যে, হি ইজ এ টার্কিশ ইমিগ্রেন্ট, and then that's what he built. না, এখানে আরেকটা কথা তাহের আমাদের বলা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমেরিকাতে যখন ইমিগ্রেন্ট ব্যাশিংটা হয়, তখন কিন্তু আমরা এই কথাগুলি বলতে পারি না। আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়াতে এই কথাগুলি আসে না, যে আমেরিকাতে এখন নাম্বার 1 সেলিং ইয়োগার্ট কিন্তু এই চোবানি। অতএব এই জিনিসটা কিন্তু আসে না, যে একজন ইমিগ্রেন্টের যে কন্ট্রিবিউশন আমেরিকান ইকোনমিতে, এই জিনিসগুলো কখনোই বড় করে আসে না। আমরা তো কমিউনিটি মিডিয়া, আমরা এথনিক মিডিয়া, আমরা যদি এই জিনিসগুলো আমাদের বিভিন্ন ইভেন্টে, ইমিগ্রেন্টদের ইভেন্টে যদি আমরা এই কথাগুলি বলি, then Americans will know that immigrants' their contribution to American society and American economy. Right. Yeah, that's what we have to focus. Thank you so much. Thank you, শায়লা, আপনাকে অনেক ধন্যবাদ। গোলাম আকবর ভাই, আপনি কখনো খেয়েছেন চোবানি ইয়োগার্ট? ডেফিনেটলি খেয়েছি। ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। আসলে ইমিগ্রেন্টদের নাজমুল ভাই যেটা বললো, ভালো জিনিসগুলো কিন্তু আসে না, অথচ কিন্তু এই দেশটাই কিন্তু বিল্ড বাই দ্য ইমিগ্রেন্টস। এটা কিন্তু ভুলে যাই না আমরা আর কি, কেউ আগে এসেছেন আর কেউ পরে এসেছেন। So this is something innovative. I mean, I really congratulate this gentleman
whoever actually the Turkish, the guy that this is what the innovative way, and this is the way the first actually আপনার যখন এই Jewish immigrant দেশে আসে, this is the way they established in all trades, not only in one areas. You have to এই বিষয়ে যদি গোলাম ভাই, এই বিষয়ে যদি আমরা একটা এফোর্ট নিতে পারি গোলাম ভাই, আমি যেটা বলতে চাইছিলাম তায়ারকে উদ্দেশ্য করে, আমাদের বিভিন্ন ইমিগ্রেন্টদের ইভেন্টে যদি আমরা বলি ডু ইউ নো শোভানি ইজ মেড বাই অ্যান ইমিগ্রেন্ট, এই ধরনের স্লোগান, এই ধরনের জিনিসগুলো যদি আমরা ফোকাস করি, রিগার্ডলেস শোভানি আমাদের কি করলো না করলো সেটা বড় কথা না, কিন্তু তার প্রাইডটা যদি আমরা শেয়ার করি এবং আমেরিকানদেরকে জানাই, কারণ আমেরিকানদের অনেকেই খুব অজ্ঞ এই সমস্ত ব্যাপারগুলি, ওরা শুনতেও চায় না, যেহেতু ওদের মেইন স্ট্রিম মিডিয়া এগুলি নিয়ে কথা বলে না। কিন্তু আমরা যদি আমাদের ইমিগ্রেন্টদের ইভেন্টে যেখানে আমেরিকান মেইন স্ট্রিম পলিটিশিয়ানরা আসে, তাদের অনেকে হয়তো জানেন না যে সমানে একজন ইমিগ্রেন্টের ক্রিয়েট করা ইউগার, ওদেরকে এই নলেজটা আমরা দিতে পারি আমাদের বিভিন্ন ইমিগ্রেন্ট ইভেন্টে। এবং এটা আমি মনে করি এটাই শুধু প্যাকেজিংটা করা উচিত যে ইমিগ্রেন্ট হিসাবে, নট টার্কিশ ইজ ওকে বাট নট লাইক এ মুসলিম অর দিস কাইন্ড, আমরা ইমিগ্রেন্ট হিসাবে। রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। মাদবর ভাই, আপনার কাছে যাই, একটু জানতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি জানেন যে ইরানে উনি বলছেন যে যুদ্ধ অলমোস্ট শেষ হওয়ার পর্যায়ে, কিন্তু আছে নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট, এই রিপোর্ট বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বক্তব্য এবং তার যে অবস্থানটা খুবই ইনকনসিস্টেন্স, এটা মানে বারবার নড়ানড়ি করছে তার বক্তব্য, তার কথাবার্তা, একবার এইদিকে একবার এইদিকে একবার সেদিকে। সো এতে অনেকে মনে করছে যে দের ইজ এ স্মেল, একজ্যাক্ট ক্লিয়ার চিত্র পাচ্ছেন না। আপনি তো পলিটিক্যাল অ্যানালিস্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক? আসলে দেখুন, এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে আসলে বর্তমানে আধুনিক বিশ্বে যে আধুনিক যুদ্ধে বর্তমানে যে স্ট্র্যাটেজিটা করে, দিস ইজ দ্য ওয়ে। আপনার সবগুলো হচ্ছে ডিসিভিং এবং ডিসইনফরমেশন যত দেওয়া যায়, আপনি এখন প্রত্যেকটাই দেখবেন যে দিস ইজ দ্য ওয়ে দে আর, এবং ইসরায়েল কিন্তু এটা আরো বেশি করে, তারা বলে যে, এবং এটা কিন্তু দেখুন রাশিয়ার পুতিনও করছেন, কিন্তু পুতিন কিন্তু এদিকে বলছে নেগোসিয়েশন করছে কার সাথে, ইউক্রেনের লিডারদের সাথে, ইন দ্য মেন টাইম কিন্তু সিজ ফায়ার বলে, ইন দ্য মেন টাইম কিন্তু অ্যাটাক শুরু করছে। তো এখন প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন যে আমাদের যে এটা বলে এক্সকারশন, আনন্দ ভ্রমণ, যে শর্ট এক্সকারশন এটা শেষ হয়ে গিয়েছেন এবং আমরা অ্যাকমপ্লিশ করেছি অনেক কিছু, আমরা তাদের নৌবহর শেষ করে দিয়েছি, তাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি, তাদের আপনার যে তৈল উৎপাদনের যে সেখানে অ্যাটাক করেছেন, এবং অনেকগুলো বলতেছে যে মিলিটারি যে বিভিন্ন ইয়েগুলো ছিল সেগুলোর মধ্যেও তারা সাকসেসফুল হয়েছে, এবং এটা বলছেন তারা আর কি। অন দ্য কন্ট্রারি, যেটা আপনি আজকে বলছেন যে বলছে যে এখন যে স্ট্রেইট অফ হরমুজ, যেখানে সে লং টার্মের অনেকটা কিন্তু বলছে যে এখানে যদি কেউ আসে বা তারা ইরান যদি বন্ধ করে দেয় টোটালি, বা এদিকে যদি তার পক্ষ হয়ে রাশিয়া বা চায়না আসে, সেখানে একটা বিরাট দীর্ঘদিনের জন্য এটা যুদ্ধ চলতে থাকবে। সো দিস ইজ ভেরি কনফ্লিক্টিং, ভেরি কন্ট্রাডিক্টরি, এবং আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি দে আর ফলোইং। আধুনিক বিশ্বে কিন্তু এটাই কিন্তু যুদ্ধে কিন্তু আপনার যুদ্ধক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু তারা করছে। সো ইটস ভেরি আনপ্রেডিক্টেবল অল দ্য টাইম। আর অনেক সময় দেখবেন রিট্রিট নেই, রিট্রিটে কিন্তু আসলে যেটা কিন্তু আপনার কনভেনশনাল ওয়ার স্ট্র্যাটেজিতে, বিশেষ করে ইরান যেটা করছে আর কি, তারা রিট্রিটের জন্য এবং বলছেও না, তারা এবং রিট্রিটের কথা বললে যে না আমরা উই আর গোইং টু স্ট্রিট ফার্স্ট, আমরা আমাদের যুদ্ধ যতদিন দরকার ততদিন। এবং তারা এখানে একটাই জিনিস, তাদের ন্যাশনাল প্রাইড, তাদের যে একটা প্রাইড আছে, শহীদ হওয়া তাদের কাছে কিছুই না, এবং তারা বলতেছে আমাদের অ্যাবসলিউট কজ হচ্ছে, আমাদের উপর ইনজাস্টিস হচ্ছে, আমাদের উপর স্যাংশন দিয়ে রাখছে, একটার পর একটা ইসরায়েল কিন্তু এবং আমেরিকা একটার পর একটা তাদের আঘাত করছে। সুতরাং এই ইগো কিন্তু তাদের ভিতর আছে। সো দে ডোন্ট আস্ক ফর অ্যাকচুয়ালি সিজ ফায়ার, দে ডোন্ট গো ফর রিট্রিট, দে সে মরবো তো মরবই, কিন্তু সাথে আরো অনেককে নিয়ে মরবো। দ্য প্রবলেম হয়ে গেছে এখন যে এটা আসলে যদি আমেরিকা এটাকে যদি আপনার মনে করেন প্রলং করে, দীর্ঘায়িত করে, এখানে সমস্যা হচ্ছে ইরান উইল হ্যাভ টু ফেস ইট অল ইউনিলিটারালি, এবং ইরান এটা নিজে জানো, এখানে কেউ আসবে না কিন্তু তার সাথে। চায়না এবং রাশিয়া তাদের দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট, তো এবং এরা কিন্তু কোনোদিন কিন্তু সরাসরি কোনো যায়নি, কারণ এখন কিন্তু এমন একটা ক্ষেত্র হয়েছে, এনিওয়ান কামস অ্যাকচুয়ালি টু প্রোটেক্ট ইরান, কাউকে আপনার জাস্টিফাই করতে হবে না, কারণ যারা এর থেকে বড় বড় তারাই কিন্তু এই রুল কিন্তু ভঙ্গন করে ফেলছে। ইউনাইটেড নেশন চার্টার ইজ টোটালি গন, এখন ওই ইয়েতে আসতে পারবে না। সুতরাং দেয়ার ওয়াজ অ্যান অপরচুনিটি, চায়না কুড বি দ্য ওয়ার্ল্ড লিডার হতে পারতো, যেটা অনেকে বলে আর কি। এবং এখানে কিন্তু অনেক ধরনের পাতো, ইয়াস তোমরা গিয়েছো ইসরায়েলকে ইয়ে করতে, আমি গিয়েছি আমার, এবং চায়নার কিন্তু দেয়ার লট অফ ইনভেস্টমেন্ট ইন
ইরান, সুতরাং দে হ্যাড দোজ গ্রাউন্ড, কিন্তু করবে না। এখন তারাও বড় হয়তো এই পলিসি নিয়ে বসে আছে, ইরান যত দুর্বল হবে ততই আমরা বোধহয় সস্তায় তেল কিনতে পারবো। আর আশা মনে করছে যে এখন যদি ইউক্রেনের থেকে ডিস্ট্রাক্ট করা আর কি, হ্যাঁ, এইদিকে যেমন আমরা শুনি যে এটা ট্রাম্প যেটা করছেন এপস্টিন ফাইল, যেটাকে যাতে ডিস্ট্রাকশন ইজ অল দোজ, এবং নেতানিয়াহু কিন্তু যে একই কাজ করছে, তার এগেনস্টে কিন্তু অনেক মামলা আছে ইসরায়েলি কোর্টে সেগুলাকে। অর্থাৎ দে ডোন্ট লুক এট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, দে ডোন্ট লুক এট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, দে অনলি লুক এট দেয়ার ওন পাওয়ার, own hegemony, own destination. So that's what. তো এই কনফ্লিক্টিং যে ইনফরমেশন, এবং দেখেন লিজি গ্রাহাম আজকে বলছে কিন্তু যে সেনেটর, আমরা উই আর মেকিং প্রফিট আউট অফ ইট, এবং উই আর গোয়িং টু বি লাভবান হব আমরা বোথ ভেনিজুয়েলা এবং ইরানের ক্ষেত্রে থেকে। এবং এটাও বলছে তারা আজকে বোধহয় তার হেটের মধ্যে বলা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রি কিউবা। So, this is what actually the strategy, one after another, one after another. So, peace, stability, security, safety in the whole world is a big stake. Like Middle East, what is going to happen after this? Middle East is going to be like unsafe place. Yes, for the time being, I think that's what is going to happen. Middle East, actually, there is no unity among the countries, Gulf countries. এবং তারা মনে করে সবাই যে ইরান যত পাওয়ারফুল হবে ততই তারা ইনসিকিউর ফিল করবে। এই ইয়াটাই কিন্তু আপনার নিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, এবং ইসরায়েল কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু প্যাকেজিংটা করছে। তাদের সিকিউরিটি হচ্ছে ইনসিকিউরিটি ফর ইউনাইটেড স্টেটস। আই ডু নট গেট ইট, আই ডু নট সি ইট হোয়াই দেয়ার ইনসিকিউরিটি ইজ গোয়িং টু বি ইনসিকিউরিটি ফর দ্য ইউনাইটেড স্টেটস। আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, আপনি জানেন যে নতুন যে প্রধান হয়েছেন মুস্তফা খামেনি, আজকে তাকে সেলিব্রেট করার জন্য যে ক্রাউড গেদার হয়েছিল ইংহেলাব স্কোয়ারে, এবং আপনি জানেন যুদ্ধ চলছে, কিন্তু এইখানে যে অলমোস্ট লক্ষ লোকের যে সমাবেশ, এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে তাদের যে স্ট্রেংথ, এটা যে কোনো সময় একটা উপর থেকে একটা বোম মেরে দিলে সবাই মরে যায়। এইটাই হচ্ছে তাদের, আমি আগে একটু বললাম যে ন্যাশনাল প্রাইড, এবং তারা কিন্তু সবসময় কিন্তু তাদের সিভিলাইজেশন নিয়ে দে আর ভেরি প্রাউড অফ দ্যাট। এবং তারা কিন্তু একটা জিনিস যে শাহাদত বরণ, এটা কিন্তু তারা কিছু মনে করে না। এবং দেখুন শুধু কিন্তু তা না, অনেকেই কিন্তু আবার বিভিন্ন জায়গার থেকে কিন্তু জানালা টানালার দিক দিয়েও কিন্তু অনেকে কিন্তু তাকে মানে তাকে যথেষ্টভাবে করতে শুভেচ্ছা জানাচ্ছিল, অভিনন্দন জানাচ্ছিল। কিছু কিছু আছে তারা আবার উল্টাভাবে কথাবার্তা বলেছেন যে আর কি। তো এইটাই শো করে তাদের যে ইউনিটিটা আর কি। এবং দেখেন কেউ কিন্তু তাদেরকে মোগল বলেন, চেঙ্গিস খান বলেন, বা আগে যে অল ডিফারেন্ট কাইন্ডস অফ দ্য হেজমনিক পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, নোবডি কুড অ্যাকচুয়ালি পরাস্ত তাকে কেউ করতে পারেন নাই। সো দিস ইজ পার্সিয়ান, দ্য জাতি, যে জাতিটাকে এত সহজে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। এবং ইভেন ইফ ইউ গো দেয়ার ল্যান্ড, যদি আর্মিও যদি যায় অকুপেশন করেন, I don't think you can be able to conquer them. There is no way. For the time being, হয়তো তারা খুবই হবে, কিন্তু আলটিমেটলি nobody can conquer them. Even আপনি আফগানিস্তানকে কনকার করতে পারেন নাই, বড় বড় শক্তিগুলো। So there are countries like this. North Korea is another one. Do or die. সো আমি মনে করি এটা তাদের যে ইউনিটিটা তারা শো করেছেন। এবং আসলে আলটিমেটলি তাদের দুটো হচ্ছে সবচেয়ে বড় শক্তি, একটা হচ্ছে আইজিআরসি আর একটা হচ্ছে আপনার আরটিএস, যেটা হচ্ছে রেগুলার সেনাবাহিনী। এবং এদের চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু আপনি দেখবেন যে সাংঘাতিকভাবে কোঅর্ডিনেশন যেটা আর কি। এবং আমার মনে হয় মোস্তফা খামেনি ইজ মোর অ্যালাইনড উইথ আইজিআরসি, এবং সেটা থেকে কনজারভেটিভ বলেন বা যেটাই বলেন না কেন, দে বিলিভ ইন দেয়ার ডিগনিটি, এন্ড দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি দে আর ডুইং ইট নাও এট দিস পয়েন্ট। দ্যাটস হোয়াট আপনি যেটা এক্সাম্পল আনলেন যে লাখের উপর মানুষ কিন্তু আজকে সে স্কোয়ার এসে তাকে সম্বর্ধনা জানিয়েছেন। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই এই বিষয়ে, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি জানেন যে কোনো দেশে যখন এই সুপার পাওয়ার যখন বম্ব শুরু করে এবং যুদ্ধ শুরু হয়, তখন বিদ্রোহী যারা থাকে, সরকার বিরোধী গ্রুপ যারা ইরানে আছে, তারা নর্মালি তখন কী করে রাজপথ দখল করা শুরু করে, এবং আস্তে আস্তে তারাই রাস্তায় আসছে। বাট আমরা তাদের কোনো কিছু দেখতে পাচ্ছি না। রেজা শাহ পাহলভীর ছেলে, উনি অন্য জায়গা থেকে একটু বক্তব্য রেখেছিলেন, বাট তার সাপোর্টার যারা, তাদেরকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য রিজন? তাদের কিন্তু এই দেশপ্রেমটা, তাদের যে ইউনিটিটা, এইটাই আপনি দেখুন। ইরান কিন্তু একটা প্রবলেম হচ্ছে, বহুজাতিক দেশ কিন্তু এখানে শুধু যে তারা পার্সিয়ান তা না, কিন্তু আজাইরি আছেন এখানে, তারপরে হচ্ছে আপনার আরো বিভিন্ন
কুর্দিশ আছেন, যে সেটা তো যতই ইয়ে করুক না কেন কেন, হ্যাঁ ডিসিডেন্ট ওদের আছে, ডিসিডেন্ট আছে, এটা আমরা জানি যে এটাই, কিন্তু আপনার রেজা শাহ পাহলভি তার বাবার যে গ্রুপটা তারা আছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে মানুষ এখন, বিশেষ করে আমার মনে হয় দেয়ার ইন ওয়েক আপ কল, ওয়েট এ মিনিট, ইউ নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং আমেরিকা এবং ইসরায়েলের যে রোলটা যেটা দেখছে তারা, যে স্বাভাবিকভাবেই তারা কিন্তু এখন আমার কাছে মনে হয় ওয়েক আপ কল, নো উই গট টু বি ইউনাইটেড, উই গট টু স্ট্যান্ড টুগেদার, উই হ্যাভ টু ফাইট টুগেদার। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক ইজ হ্যাপেনিং। এবং এটা খুবই আমার কাছে মনে হয় না একটা আনইউজুয়াল কিছু যে মোস্তফা কামানি ওয়াজ গোয়িং টু বি, আমরা সবাই স্পেকুলেট করেছি হি ওয়াজ গোয়িং টু বি দ্য নেক্সট সুপ্রিম লিডার। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বা ইসরায়েল বলছে যে আসুক না কেন, বা ইভেন তাদের যে নিচের দিকে নাম্বার সেকেন্ড লাইন অফ ডিফেন্স অর লিডার হোয়াট এভার ইট ইজ, লাইক সাকসেশনে যারা থাকবে তাদেরকেও আমরা মেরে ফেলবো। So that's what is the situation. So I think this shows the unity of them. Despite all those things, dissident যারা তারাও কিন্তু কোনো বৈধনায় কিছু এখনো পর্যন্ত আমরা দেখিনি। এখন বাংলাদেশ প্রসঙ্গে একটু আপনার সাথে আলোচনা করি। আপনি জানেন দুদিন পরেই হয়তো সংসদ অধিবেশন বসবে, 2-3 দিন আছে মাত্র। সংসদ অধিবেশন, জুলাই রেগুলেশন, জুলাই বিপ্লবের যে সনদের ব্যাপারটিকে সংসদের সব সদস্যদের যে স্বাক্ষরের ব্যাপার এবং শপথ গ্রহণের যে বিষয় ছিল, এটি বিএনপির কাছে যে প্রত্যাশা ছিল অনেকের, সেটা বিএনপি দেখা গেছে তার নিজস্ব একটি পদ্ধতি অবলম্বন করেছে বা নিজস্ব কৌশল অবলম্বন করেছে, যেটা মনে করা হচ্ছিল যে সবাই একসাথেই একই নৌকায় সবাই থাকবেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমার কাছে মনে হয়, আমরা বলতেছি আসলে দ্বিতীয় বার স্বাধীন হলাম আমরা, যেটা আর কি সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমরা জানি যে 17 বছরে যে হেজমনিক যে ডাইনাস্টি ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেটা ছিল, তারা তো প্রায়, বিএনপি যেটা আজকে ক্ষমতায় আসছে, এটা তো প্রায় নিচ্ছিন্নের পথে চলে গিয়েছিল, তাদেরকে টোটালি কিন্তু প্যারালাইজ। এবং আজকে কিন্তু তারা ক্ষমতায় আসছে কিন্তু এই জুলাই বিপ্লবের জন্যই, থ্যাঙ্কস টু দিস ইয়াঙ্গার জেনারেশন। 2000-এর মতো মারা গিয়েছেন তার স্টুডেন্ট এবং সাধারণ মানুষ। অথচ সেই জুলাই সনদের, যেটা কিন্তু আপনার 30টা পার্টি কিন্তু আমরা স্বাক্ষর করেছে ইনক্লুডিং বিএনপি, আপনার যখনই তারা শপথ নিলেন এমপিরা, সেকেন্ড যে শপথটা নেওয়ার কথা ছিল জুলাই সনদকে সম্মান করে, সেটা কিন্তু আপনার বিএনপি যায় নাই। আমার কাছে মনে হয় এটা একটা চরম একটা এটা বিশ্বাসঘাতকতার থেকে বলবো আমি, যে এটা রেসপেক্টটা দেখার নাই আর কি। এই রেসপেক্টটা কিন্তু আমরা আশা করেছিলাম আর কি তারা দেখাবে। তাহলে এখন তারা বলছে দ্যাট কনস্টিটিউশন, কনস্টিটিউশন তো, তাহলে তো কনস্টিটিউশন যদি না থাকে, কনস্টিটিউশন তো অলমোস্ট সাসপেন্ডেড, কনস্টিটিউশনের দোহাই তো এখানে দেওয়া যায় না। সুতরাং আমি মনে করি এটা চরমভাবে কিন্তু এটা অবহেলা করেছেন, এবং চরমভাবে এটা বিশ্বাসঘাতকতার মতোই করেছেন। উচিত ছিল কিন্তু তাদের কিন্তু এই জুলাই সনদে। সুতরাং স্বাভাবিকভাবে এখন আবার দেখুন ইলেকশন নিয়ে কিন্তু এখন অনেকগুলো, বিশেষ করে কনফ্লিক্টিং, খলিলুর রহমানকে নিয়ে প্লাস রিজওয়ানা হাসানকে নিয়ে, এবং বিভিন্ন কতগুলো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সেগুলোকে নিয়ে অনেক কথা হচ্ছে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে বলা হচ্ছে যে 168 202 সিট হয়তো জামাত ইসলাম পেয়েছিল, সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগেনস্ট এখন কিন্তু অনেক কিছু হচ্ছে এটা আর কি। সো এইগুলো কিন্তু আসলে যেইভাবে আমরা মনে করছিলাম সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এখন সরকারি যারা ছিল নির্বাচন পরিচালনা, তারাই যদি এখন বলে, যে জোনাসন বিশেষ করে যেগুলো বলছেন, আমি জানি না তার বেসগুলো কোথায়, তার সততা, এবং সে আসলে জাতিকে, বিশেষ করে এই ধরনের রেটরিক কিন্তু আমরা একজন লিডারের কাছে আশা করি না, বিশেষ করে দ্যাট লেভেল, আপনার নিচের লেভেলে অনেক কথা বলে, অনেকে মনে করছে হিয়ারসে এগুলো নিয়ে কথা বলে, কিন্তু আমি মনে করি তাদের প্রতি একটু সংযত হয়ে কথা বলা উচিত। আসিফ নজরুলের কথা বলা হচ্ছে। সো এখানে কেমন যেন একটা বোধহয় স্মেল আসছে যে আসলে কি সাম কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো এখন শপথ নেওয়ার আগে আমার কাছে মনে হয় যে বিশেষ করে জুলাই সনদের ব্যাপারে তাদের বুঝতে, আজকে তাদের জন্যই কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপি কিন্তু অলমোস্ট কিন্তু নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই এখন আশা, এবং তার এখানেও দেখেন আপনার মির্জা ফখরুল বিভিন্ন সময় কথা বলেছিলেন যে আসলে বিএনপি তো পার্টিসিপেট করে নাই, হ্যান ত্যান, আবার এখন বলতেছে আমরা বিএনপি পার্টিসিপেট করছি। সো অল কাইন্ডস অফ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, কনফ্লিক্টেড সিচুয়েশন, এগুলো কিন্তু অনেকটা, যেটা একটা আমরা সবাই খুব অনেকটা আশান্বিত হয়ে এবং অনেকটা কিন্তু উল্লাস নিয়ে, অনেকটা কিন্তু আপনার স্বতঃস্ফূর্ততা নিয়ে, যেটা ভালো মনে করেছিলাম যে এই নতুন সংসদটা আসবে, সেই সংসদে বোধহয় আমরা সবাই দেখব যে আসলে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে ভুলগুলো ছিল সেগুলোকে কারেকশন করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেবে, সমৃদ্ধ করবে। সো এখন একটা কাইন্ড অফ এ পজ দ্যাট পিপল আর ফিলিং, হোয়াট ইজ দিস, হোয়াট হ্যাপেন্ড।
This is not what we sacrifice our life. This is not what we thought of, like, from from the government that, came to power. রাইট, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা জিনিস জানতে চাই খুব সংক্ষেপে, যে তারেক রহমান সাহেব উনি তো দেশের বাইরে ছিলেন অনেকদিন, নতুন নেতা হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিএনপির অনেক নেতা যারা ভিতরে আছেন তারা অনেক কনফ্লিক্টিং কথাবার্তা বললেও তারেক রহমান সাহেব হচ্ছেন শেষ ভরসা। ওনার পারফরমেন্স আপনার কাছে কেমন মনে হয়? ইট ইজ টু আর্লি অ্যাকচুয়ালি। সে তো প্রথমে তো অ্যাপয়েন্টমেন্ট দিল মন্ত্রী পরিষদ 49 ওর সামনে, কিন্তু এক্সপান্ড করছে কাকে না দিয়ে কাকে দিই, এই ধরনের একটা অবস্থা। এখন তার যে অ্যাডভাইজার যেগুলো, আমরা তো উই নো অল দোজ পিপল, তো ডিপেন্ড করবে এখন হচ্ছে সে কতটুকু এজ এ লিডার। আপনি একটা জিনিস আমি সবসময় বলি, লিডারশিপ, আমি লিডারশিপের উপর ডক্টর লেভেলে পিএইচডি লেভেলে পড়াই, ইউ ক্যান নেভার এভার কম্প্রোমাইজ উইথ দ্য কি পজিশন অফ দ্য লিডারশিপ। সো তারেক রহমানের উপর ডিপেন্ড করবে তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, তার শ্রদ্ধা, তার হচ্ছে ইউনিটি, তার সবার সাথে কাজ করার সহযোগিতা, এবং তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো হি হ্যাজ সাম পিপল লাইক সারাউন্ডেড বাই হিম, ইনক্লুডিং হিজ ওয়াইফ অ্যান্ড অলসো সাম অ্যাডভাইজার্স। I don't know how they are going to counsel. So any mistake can be very disastrous, particularly at the higher level. আমি আশা করি, এবং বিশেষ করে যেহেতু জামাত ইসলাম হচ্ছে একটা বিরাট একটা অপোজিশন, 68 সিটস, তাদের সাথে কোঅপারেশন করেই বোধহয় যে কোনো ডিসিশন করে, আমার মনে হয় এটাই হবে ওনার জন্য সবচেয়ে উত্তম, বিকজ ইটস এ ভেরি এনলাইটেন গ্রুপ অফ পিপল, যে জামাত ইসলাম এবং এনসিপি, এবং তাদেরকে বিশেষ করে যে আমরা বলছি জুলাই বিপ্লবে তাদের কিন্তু সবচেয়ে, তারাই ছিল কিন্তু পুরোদা, তারাই ছিল হচ্ছে অগ্রগামী। সো আই থিঙ্ক উইথ কনসালটেশন উইথ দ্যাম, এবং তাদের যদি রেসপেক্ট করে, আমার মনে হয় হয়তো কিছুটা বোধহয় ভালো মিচ্যুট হয়তো নেতৃত্বের হয়তো সে স্বাক্ষর রাখতে পারবেন। থ্যাংক ইউ। অ্যান্ড দেন হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আওয়ামী লীগ সিচুয়েশন? আওয়ামী লীগের মানে এখন কি মনে করেন যে ইজ দেয়ার এনিথিং দে ক্যান কাম আপ, অর বিএনপির সাথে তাদের কোনো আলোচনা হচ্ছে বা এরকম কোনো কিছু মনে হয়, বা বিএনপি তাদেরকে অনুপ্রশ্রয় দিবে এরকম কিছু মনে হয়? এটা তো আসলে অনেকে বলছে যে এটা ইভেনচুয়ালি তারেক রহমান আসার আগে এই ধরনের তাদের সাথে একটা কোলাবোরেশন হয়েছে, তাদের সাথে একটা চুক্তি হয়েছে এই ধরনের, এবং কিছু কিছু সিমটম কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তাদের নেতারা গিয়ে বিএনপির নেতা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে, এগুলো তো আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি আর কি। তবে আমার কাছে মনে হয় টু ডু টুমরো, এদের আওয়ামী লীগ নামে বা অন্য নামে, আলটিমেটলি ইটস এ লার্জ গ্রুপ অফ পিপল গোয়িং টু ইমার্জ। এক সময় হয়তো এটা আসবে আর কি। এখন ডিপেন্ড করবে বিএনপি কতদিন ক্ষমতায় আছে, এবং বিএনপির ইয়াটা ব্লেসিংটা কত পাচ্ছে, তার উপরেই ডিপেন্ড করবে আর কি আওয়ামী লীগের ভবিষ্যৎটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রফেসর গুলাম মাতবর, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, উনি যুক্ত হয়েছিলেন নিউ জার্সি থেকে। প্রফেসর গুলাম মাতবর একজন শিক্ষক এবং মানমত ইউনিভার্সিটি, রাইট প্রফেসর? স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন আমি আর কি। রাইট, হি ইজ দ্য ডিন অফ দিস ইউনিভার্সিটি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, সো আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করে আপনারা শুনেছেন, এবং আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রফেসর গুলাম মাতবর আপনার প্রতি সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং আপনার সুন্দর অ্যানালাইসিসের জন্য। আগামীকাল রাত 10টায় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং টাইম টেলিভিশনের সাথেই থাকবেন। খুদা হাফেজ।